দেশ জুড়ে রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে গুলেনবেরি সিনড্রোম। ইতিমধ্যে মহারাষ্ট্রের পুনেতে এই রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 110 ছাড়িয়েছে। তার মধ্যেই এই গুলেনবেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যুর খবরও সামনে আসছে। চিকিৎসকদের মতে এই গুলেনবেরি সিনড্রোম অত্যন্ত বিরল একটি স্নায়ুরোগ বা স্নায়বিক অটো ইমিউন ডিজিজ। সেক্ষেত্রে একাধিক উপসর্গ থাকতে পারে এই রোগের ক্ষেত্রে, মূলত হাত পা অসাড় হয়ে যাওয়া, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া বা কখনো খাবার গিলতে সমস্যা হওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, এই সংক্রান্ত একাধিক শারীরিক উপসর্গ থাকতে পারে। যদিও এই রোগ কখনোই মহামারী বা অতিমারির মতো জায়গায় পৌঁছানোর মতো আশঙ্কা নেই, তা সত্ত্বেও কিভাবে মহারাষ্ট্রের পুনেতে এক ধাক্কায় এতজন ব্যক্তি এই বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হলেন সেটা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে এই কারণ অনুসন্ধান করা যায় এবং দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি এলাকা বা নির্দিষ্ট কিছু জায়গার মধ্যেই এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তারা সীমাবদ্ধ রয়েছেন এবং মূলত দূষিত জল বা যে ব্যাকটেরিয়া জনিত বেশ কিছু সংক্রমণের কারণেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা দূষিত জল থেকেও সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়াতে পারে এবং যে কারণে এই রোগ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। আমাদের রাজ্যেও কিন্তু গুলেনবেরি সিনড্রোমে আক্রান্তের খবর মিলেছে। শহর কলকাতায় দুজন শিশু গুলেনবেরি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে, যার মধ্যে একজনের বয়স 7 বছর এবং একজনের বয়স 8 বছর। তারা ইতিমধ্যে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকদের মতে যে অতি দ্রুত যদি এই গুলেনবেরি সিনড্রোমকে চিহ্নিত করা যায় বা নির্ণয় করা যায় এবং তার যদি সঠিক চিকিৎসা হয় তাহলে কিন্তু আক্রান্ত ব্যক্তিরা তারা অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সেক্ষেত্রে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি একটি বিবৃতি জারি করেছেন এবং তার বক্তব্য যে এটি নতুন কোনো রোগ নয়, অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের কথা উল্লেখ করেও বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে মানুষ আতঙ্কিত হয়ে না পড়েন বা উদ্বিগ্ন হয়ে যাতে না পড়েন। বেশ কিছু নির্দিষ্ট উপসর্গ রয়েছে, প্যারালাইসিস, হৃদরোগের ওঠানা, হৃদযন্ত্রের বেশ কিছু সমস্যা বা অনিয়মিত রক্তচাপ, এই সংক্রান্ত উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। তবে এখনই আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং যে কোনো বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এই গুলেনবেরি সিনড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেশি থাকে। তো সব মিলিয়ে এই গুলেনবেরি সিনড্রোম বিরল একটি স্নায়বিক রোগ যেটি ইতিমধ্যেই উদ্বেগ ছড়াতে শুরু করেছে। তবে যেটা চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সতর্ক থাকুন, তবে কোনোভাবেই আতঙ্কিত বা উদ্বিগ্ন হবেন না। ক্যামেরায় রাজু রানার সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। শিয়ালদা কি হয়ে উঠেছে দুষ্কৃতীদের এপিসেন্টার, এই প্রশ্নই এখন বারবার মাথা চাড়া দিচ্ছে। কারণ একের পর এক শিয়ালদার এই বৈঠকখানা রোডে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে এবং শুধুমাত্র বৈঠকখানা রোড নয়, শিয়ালদার আশেপাশে এলাকায় সেই জায়গায় দুষ্কৃতীদের কি আতুরঘর পরিণত হয়েছে এই শিয়ালদা চত্বর, সেই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। এখানে সামনেই শিয়ালদা স্টেশন রয়েছে এবং শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বাসও পাওয়া যায়। ফলে সেই কারণেই বারবার দুষ্কৃতীরা এই জায়গাকেই বেছে নিচ্ছেন। দেখা গেল সোমবার দিন শিয়ালদা থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এবং যে ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের STF শাখা এবং তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, তার পাশাপাশি 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হলো STF সূত্রে জানা যাচ্ছে তারা ডাকাতির ছক কষেই এখানে উপস্থিত হয়েছিলেন এবং শিয়ালদার কোনো একটি দোকানে তাদের ডাকাতির ছক ছিল এবং সেই কারণেই তারা আগ্নেয়াস্ত্র সহ এখানে উপস্থিত হয়েছিলেন। গত 2 থেকে 3 দিন আগেই তারা শহর কলকাতায় বেনারস থেকে আসেন, এমনটাই STF সূত্রে জানা যাচ্ছে। তবে যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে ডাকাতির করার তারা ছক কষেছিলেন সেই জায়গায় তাদেরকে কে সাহায্য করেছিলেন, কারণ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ফলে উত্তরপ্রদেশে বসে কলকাতায় কি রয়েছে, শিয়ালদায় কোন দোকান রয়েছে তা তাদের পক্ষে জানা সম্ভব নয়। ফলে এই পুরো ঘটনার সঙ্গে শহর কলকাতার কোনো বড় মাথা বা কোনো দুষ্কৃতির কি যোগসাজশ রয়েছে সেই প্রশ্ন যেমন বারবার উঠছে, তার পাশাপাশি কিভাবে ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র সহ
বারবার দুষ্কৃতীরা এই রাজ্যে প্রবেশ করছে সেই প্রশ্নও কিন্তু থাকছে। ফলে শহর কলকাতা শুধু নয়, বিভিন্ন জেলায় যে আগ্নেয় অস্ত্রের ভাণ্ডার লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্ত আগ্নেয় অস্ত্র কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসছে। ফলে পুলিশের নজরদারি এড়িয়ে ভিন রাজ্য থেকে কীভাবে আগ্নেয় অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা এই রাজ্যে প্রবেশ করছে, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের নজরদারি কোথায়, এই প্রশ্নই কিন্তু এখন মাথাচাড়া দিচ্ছে। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রতিবাদী রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। 27শে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা এবং দীর্ঘদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারপরও সুপ্রিম কোর্টে দুবার তাদের মামলার শুনানি হয়েছে, তবে এখনো পর্যন্ত সেই শুনানির তে তারা সন্তুষ্ট নয়, কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রায়দান দেওয়া হয়নি। সোমবারও তাদের মামলার শুনানি ছিল এবং সেখানেও তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবি নিয়ে কোনো কথা বলা হয়নি। তাই এবার থেকে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। এদিন তারা জানান, এতদিন পর্যন্ত অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ করছিলেন, তবে এবার থেকেই তাদের পরিবারের সদস্যদেরকেও তারা নিয়ে আসবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এবং শুধু তাই নয়, 10ই ফেব্রুয়ারি তাদের পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগে পর্যন্ত তারা একাধিক কর্মসূচি করবেন। শহর কলকাতার বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাবেন এবং তাদের যে দাবিগুলি রয়েছে, অর্থাৎ যেভাবে 2016 পুরো প্যানেল বাতিল করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, যেখানে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন, কোনোভাবেই আর যেন সুপ্রিম কোর্টে 2016 যে প্যানেল সেই প্যানেল বাতিল না করা হয়। যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পৃথকীকরণ করা হোক, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল যাক, যারা যোগ্য তাদেরকে বহাল তবিয়তে তাদের কর্মক্ষেত্রে সসম্মানে রাখা হোক। আর এই দাবি নিয়েই তাদের অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছেন, এসএসসি ভবন অভিযান করেছেন। তবে তারপরেও দেখা গেল সোমবার যখন সুপ্রিম কোর্টে তাদের মামলা ছিল, সেই মামলার যে শুনানি হলো সেই শুনানিতে তারা সন্তুষ্ট নয়। তাই 10ই ফেব্রুয়ারি যাতে আশানুরূপ ফল পাওয়া যায় এবং এসএসসির যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন তিনি যাতে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হয়ে আদালতে কথা বলেন, সেই কারণেই 10ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রতিবাদী রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। সরকারি জায়গা দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে। রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। জানা যায় গতকাল রাত্রে মুর্শিদাবাদের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী সেই সরকারি জায়গা নবাবী আমলের জায়গা, সেই জায়গা দখল করে এবার বিক্রি করে দেওয়ার অভিযোগ আসে এবং এই ঘটনার পরে দুই গোষ্ঠীর মধ্যে গতকাল রাত্রে বোমাবাজি শুরু হয় এবং তারপরেই চলে শূন্যে গুলি এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় একজন জখম হন বলে জানা যায় এবং তাকে ইতিমধ্যে কোথায় তার চিকিৎসা চলছে এখনও পর্যন্ত কারোর কাছে খবর নেই। যদিও এই ঘটনা ঘটার পর আজ সকাল থেকেই সরকারি আধিকারিকরা তারা তাদের যে সেই জমি উদ্ধারের কাজে তারা নামেন এবং ঘটনাস্থলে যান এবং সেই ঘটনাস্থলে গিয়ে যারা এখনও পর্যন্ত ওখানে যারা বাড়ি করে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং এই যে সরকারি জায়গা সেই সরকারি জায়গা উদ্ধারের কাজে নামেন সরকারি আধিকারিকরা। যদিও এই ঘটনায় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে এই ঝামেলা এবং এই ঝামেলার কারণেই এই গুলি এবং এই বোমাবাজি। রীতিমতো এই ঘটনার পর মুর্শিদাবাদ থানার পুলিশ বাহিনী আসে এবং সেখানে তল্লাশি চালায় এবং একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি পিস্তল এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয়। তারপরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে না এই যে ঘটনা গুলি চালানোর ঘটনা তাতে তার অন্য কোনো কারণ রয়েছে না তৃণমূলের এই দুই গোষ্ঠীদ্বন্দ্ব, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম। বেতন বৃদ্ধি, আনস্কিল থেকে সেমি স্কিল, এছাড়া মূল কোম্পানি প্রধান কোম্পানি থেকে সাব কোম্পানি আওতা না আসা, এই সমস্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে কল্যাণী এইমসের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা এদিন সকাল থেকেই বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা বিক্ষোভে বসেন। আর প্রায় 536 জন অস্থায়ী কর্মী বিক্ষোভে বসেছেন।
যার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন রোগী ও তার আত্মীয় স্বজনরা। কারণ কল্যাণী এইমসে একেবারেই বহির্বিভাগ পরিষেবায় প্রতিদিন গড়ে 1,500 থেকে 2,000 রুগী আসেন। সেখানে বহু দূর দূরান্ত থেকে রুগীরা তাদের চিকিৎসা করাতে আসেন। আর হেন অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে কিছুটা হলেও পরিষেবায় ব্যাহত হয়েছে। অনেকেই চিকিৎসা করাতে এসে ডাক্তার এবং অন্যান্য স্টাফ ঠিকমতো না পেয়ে এই অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে ফিরে গিয়েছেন, হয়রানির শিকার হয়েছেন রুগী এবং তাদের পরিবারের লোকজন। পাশাপাশি এই ঘটনার পর কর্তৃপক্ষ যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মুখ খুলতে চায়নি। বিক্ষোভকারীদের দাবি যে মূল যে তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। কারণ এর আগে দীর্ঘদিন ধরে তারা জানিয়ে এসছে এইমস কর্তৃপক্ষকে, কিন্তু শুধুমাত্র মৌখিক আশ্বাস হয়েছে, সুরাহা হয়নি। আর যার কারণেই তারা বিক্ষোভে বসছেন। স্বভাবতই এই বিক্ষোভে সমস্যায় কিন্তু রোগী এবং তার আত্মীয় স্বজনরা। কল্যাণী এইমস থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। কলকাতা পৌরসভার পর বিধাননগর পৌরসভা এবং বিধাননগর পৌরসভা পর দক্ষিণ দমদম পৌরসভা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 33 নম্বর ওয়ার্ড, অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 33 নম্বর ওয়ার্ড, যিনি হচ্ছেন তৃণমূল কাউন্সিলর মায়া মাইতির ওয়ার্ড। অর্থাৎ 33 নম্বর ওয়ার্ডে যে এই 47 দক্ষিণদাড়ি এলাকা, সেইখানে একটি 2 কাঠা জমিতে এখানে 5 তলা বিল্ডিং তৈরি হয়েছে। 2018 সালে আগে এটা টালিবাড়ি ছিল, যেখানে এখানকার যে বাড়িওয়ালা তিনি রবিশঙ্কর গুপ্তা, যিনি প্রমোটার, তাকে দেওয়া হয় এই বাড়ি তৈরি করার জন্য। 2021 সালে এই বাড়ি অর্থাৎ এই 5 তলা বাড়ি তৈরি হয়ে যায়। এই বাড়ি তৈরি করার সময় এর মধ্যে লিফটও লাগানো হয়েছে এই 2 কাঠা জমিতে, এবং 5 তলা বাড়ি তৈরি করার পর প্রায় 15 জন পরিবার এই বাড়িতে অর্থাৎ এই ফ্ল্যাটে বিল্ডিংয়ে থাকছেন। ইতিমধ্যে এই যে বাড়ি, সেই বাড়ি হেলে গেছে এবং হেলে গিয়ে আরেকটি বাড়ির পাশে পড়েছে। অর্থাৎ বলা যেতে পারে বেআইনিভাবে নির্মাণ। যখন এই নির্মাণ করা হয়েছিল তার আগে কোনো বলা যেতে পারে ম্যাপ পাস করা হয়নি, এবং ম্যাপ পাস করার পাশাপাশি কোনো পারমিশন নেওয়া হয়নি। পারমিশন ছাড়া তৈরি হয়ে যায় 5 তলা বিল্ডিং এই দক্ষিণদাড়ি 47 রোডে। সেক্ষেত্রে দেখা গেছে এলাকার লোকজনরা বা এই যে বিল্ডিংয়ে যারা থাকছেন পরিবারের লোকজন, তারা আতঙ্কে আছেন। তারা জানাচ্ছেন কি রাতের অন্ধকারে এই বিল্ডিং কাঁপে যখন পাশ থেকে ট্রেন যায়। সেক্ষেত্রে যে বাড়ির মালিক তিনি এটা জানাচ্ছেন। তার পাশাপাশি যারা বাড়িতে থাকছেন বাসিন্দারা, তারা জানাচ্ছেন কি বহুদিন আগে এই বাড়িটি হেলে গেছে, তারপরে তারা গতকাল নজর যখন দিতে পেরেছেন তখন দেখতে পাচ্ছেন বেশি হেলে গেছে। অর্থাৎ যে বাড়ি হেলে গেছে তার পাশে আরেকটি বাড়ি আছে, সেই বাড়িতেও গিয়ে সেই বিল্ডিংটি পড়েছে। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, কোনো পারমিশন ছাড়া। দক্ষিণ দমদম পৌরসভাকে জানানো হয়নি প্রমোটিংয়ের সময়, সে কারণে সয়েল টেস্ট করা হয়নি, সে কারণে এই বিল্ডিংটি হেলে পড়েছে। এবং বেআইনিভাবে যে 5 তলা কীভাবে তৈরি হয়ে যায় 2 কাঠা জমিতে, এটাই ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। সেক্ষেত্রে যে রবিশঙ্কর গুপ্তা, যিনি প্রমোটার, যেই বিল্ডিংটি প্রমোটিং করেছেন, তিনি হচ্ছেন তৃণমূল কর্মী, এবং যিনি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, যে জায়গায় বিল্ডিংটি হেলে যায় সেটা 33 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা, যিনি মায়া মাইতি কাউন্সিলর, তার ঘনিষ্ঠ। সেক্ষেত্রে এরকমই অভিযোগ করা হচ্ছে লেক টাউন থানায় বা কোর্টে বারবার এই জায়গা নিয়ে, যেখানে কমপ্লেন যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের টনক নড়েনি। সেক্ষেত্রে একাধিক অভিযোগ পড়েছে এই দক্ষিণদাড়ি এলাকার থেকে লেক টাউন থানা বা কোর্টে। সেক্ষেত্রে কোর্ট থেকে একাধিকবার নোটিশও এসছে একাধিক বিল্ডিং এই দক্ষিণ দমদম এলাকা যে 33 নম্বর ওয়ার্ডে, সেখানে ভাঙার জন্য, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো বিল্ডিং ভাঙা হয়নি। সেক্ষেত্রে কোথায় যাবেন যদি এই বিল্ডিং পড়ে যায় এলাকার মানুষরা বা এই যেখানে থাকছেন লোকজনরা? এটাই উঠছে ইতিমধ্যে প্রশ্ন। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন পারুলিয়ায় একটি বহুজাতিক গ্যাস উত্তোলনকারী সংস্থার সাইটে বিপত্তি। এখানে কাজ করতে গিয়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু হলো বর্জ্য মিশ্রিত জলে পড়ে গিয়ে। আরও 3 জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে নিয়ে আসা হয় দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। 2 জনকে এখানে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 3 জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। অভিযোগ যে এই গ্যাস উত্তোলনকারী সংস্থায় সঠিকভাবে সেফটি দেওয়া হয় না ঠিকা শ্রমিকদের এবং অন্যান্য কর্মীদের। সেই কারণেই
এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। মৃত দুজনের মধ্যে একজন আকাশ বাদ্যকর কাঁকসার জামবনের বাসিন্দা, অন্য আরেকজনের বাড়ি মালদহে, এবং দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরেই তাদের ময়নাতদন্ত হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে এর আগেও বিস্তর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। কর্মী থেকে শ্রমিক তাদের যেমন সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হয় না, তেমনি মাঝে মধ্যেই অভিযোগ ওঠে ঠিকমতো বেতন না দেওয়ার। এর আগে সেই কারণে বিক্ষোভ হয়েছে এই সংস্থার বিভিন্ন সাইটে। এবার এই সংস্থাতেই একটি সাইটে এই মৃত্যুর ঘটনা ঘটল, যেখানে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। লাউদোয়া ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।